দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি মাই টিভির স্বাস্থ্য বিষয়ক আয়োজন মাই হেলথ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সঞ্জিতা হোসেন পাপিয়া। দর্শক, আজ কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যেটি এখনকার সময় বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয়। সেটি হচ্ছে এই সময়ের কোভিড-2025, যেটি নিয়ে অনেকে আতঙ্কিত রয়েছেন, অনেকে একেবারেই পাত্তা দিচ্ছেন না, অনেকেই নানাভাবে এটিকে ব্যাখ্যা করছেন। তো আমরা একটু জানবো আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে আজকের এই কোভিড-2025 নিয়ে। তো আমাদের মাঝে উপস্থিত আছেন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে অধ্যাপক ডাক্তার ইকবাল হাসান মাহমুদ, বক্ষব্যাধি বিশেষজ্ঞ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ। স্যার, যেটি আসলে ইতিমধ্যেই বললাম যে কোভিড-2025, এটি অবশ্য আমি নিজেই দিয়েছি নামটা, এখনো এটি নিয়ে এখনো কেউ অফিসিয়ালি। তো কিন্তু এই যে 2025 এর কোভিডের যে নতুন ভ্যারিয়েন্ট আমরা দেখছি, এটি নিয়ে অনেকে আতঙ্কিত, অনেকে একেবারেই হয়তো এটার গুরুত্ব দিচ্ছেন না, আবার অনেকে বলছেন নতুন করে আবার লকডাউন শুরু হয়ে যেতে পারে কিনা। তো অনেক ধরনের আসলে আলোচনা চলছে। তো একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে আপনি যে রোগীগুলো পাচ্ছেন সেগুলোর উপর ভিত্তি করে এখন আসলে এই কোভিড নিয়ে কি অবস্থায় বর্তমান পরিস্থিতিটা? ধন্যবাদ ডক্টর পাপিয়া। আসলে মানুষের মধ্যে ব্যাপক উৎকণ্ঠা কিন্তু ছড়িয়ে পড়ছে, বিশেষ করে ফেসবুকে যেভাবে আসছে যে অমুক তারিখ থেকে লকডাউন শুরু হবে। আসলে লকডাউনের মতো পর্যায়ে এখনো যায়নি। তবে আমরা যে কোভিড-19 যেটা আমরা দেখেছি, প্রচুর মানুষের মৃত্যু হয়েছে, লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। তো এটা আমি তখনও টেলিভিশনে কোভিড নিয়ে তো অনেক আলোচনা করতাম, বিভিন্ন চ্যানেলে বারবার বলতাম যে এটা কিন্তু মানে একদম নিশ্চিহ্ন হয়ে যাবে না, আবার নতুন রূপে হয়তো আবার দেখা দিবে। তো এখন JN.1 রূপে এটা একটা ভ্যারিয়েন্ট হিসেবে এটা আবার এসেছে। তো এটার লক্ষণ উপসর্গগুলো আগের মতোই, 19-এ যা ছিল এখন 25-এ এসে, সেটা হচ্ছে যে আপনার খুব ফ্যাটিক লাগবে, একদম টায়ার্ডনেস, ক্লান্তি ভাব লাগবে। জ্বর দেখা যাবে যে জ্বর একটা বড় লক্ষণ, তবে 85% ক্ষেত্রে জ্বর হচ্ছে, 25% ক্ষেত্রে জ্বর হচ্ছে না। মানে কারো ক্ষেত্রে আবার জ্বর হচ্ছে না, 25% ক্ষেত্রে জ্বর হচ্ছে না। জ্বর হয় না দেখে অনেকে আনন্দিত হওয়ার কিছু নাই। টেস্ট চলে যায়, নাকের স্মেল চলে যায়, ভমিটিং, ডায়রিয়া এগুলো হয়ে থাকে। তো শিশুদের মধ্যে ডায়রিয়াটার প্রকোপটা আমরা একটু বেশি দেখছি। আর আরেকটা হচ্ছে যে ক্ষুধামন্দা, ব্যাপক ক্ষুধামন্দা দেখা যাচ্ছে, মাথা ব্যথা থাকবে, কাশি থাকবে, নেজাল কনজেশন থাকবে, নাকটা বন্ধ হয়ে থাকবে, কিংবা রানিং নোজ, নাক দিয়ে অবিরাম পানি পড়ছে, এগুলো হচ্ছে। আর গলা ব্যথাটা খুব কমন। তো রোগীরা প্রেজেন্ট করছে আমার কাছে, যেহেতু করোনা একটা বক্ষব্যাধি, তো আমার কাছে আসে বেশি। তো যেহেতু এটা আস্তে আস্তে বাড়ছে এবং আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে কিন্তু বেশ অনেক কিছু নিষেধাজ্ঞা, সতর্কতা দেখা হচ্ছে যে মেট্রো রেলে উঠার আগে এটা অবশ্যই প্রত্যেকে ভালো করে টাইট মাস্ক পরে নিতে হবে। একটা জেনতার উপর মাস্ক পরলে কিন্তু কোনো লাভ নেই, আমরা ওই টাইট মাস্ক পরতে পারি, অর্থাৎ নাকটা মুখটাকে ভালো করে আচ্ছাদিত করে রাখতে হবে, যাতে আমরা হাঁচি কাশি যে না ছড়ায় জীবাণুগুলো, ভেরি কন্টাজিয়াস। তো আর যদি আপনার হঠাৎ করে একটা, যেমন আমি এখন বসে আছি আপনার সঙ্গে বলছি, হঠাৎ করে আমার হাঁচি চলে আসলো, আমি একটা টিস্যু পেপার দিয়ে নাক চেপে দেবো, একেবারে টিস্যু পেপার না থাকলে আমি এলবো দিয়ে আমি হাঁচিটা দিব, এটা যে কোনো ভাবে সেটিকে যাতে এটা না ছড়ায়। আর যেটা আমরা ওই কোভিড-19 ইউজ করেছি যে হ্যান্ড স্যানিটাইজার, এগুলো কিন্তু আবার আগের মতো শুরু করতে হবে। কারণ এটা কিন্তু প্রথম দিকে আপনি চিন্তা করেন, কোভিড-19 তো প্রথমের দিকে অনেকেই গুরুত্বই দেয়নি, মনে করেছে একটা ফ্লু লাইক সিনড্রোম, ইনফ্লুয়েঞ্জার মতো, কিন্তু আস্তে আস্তে এটা ব্যাপকতা ছড়িয়ে পড়লো। কলকাতাতে কিন্তু খুবই খারাপ অবস্থা। একদিক দিয়ে ভালো হয়েছে, আমাদের দেশের মানুষ এখন কলকাতা ওই পশ্চিমবঙ্গে যাওয়া আসা এটা, যার জন্য করোনাটা ওদের থেকে আমাদের দেশে আসতে পারছে না, কিন্তু ওদের দেশে বেশ অনেক মৃত্যু হয়েছে। আমাদের বেশ কয়েকজন ডাক্তারও কিন্তু ইতিমধ্যে আক্রান্ত হয়ে গেছে কোভিডে। এখন একটা সমস্যা হচ্ছে যে ডায়াগনস্টিক এরার হচ্ছে, যে আগে যেমন আমরা পরীক্ষা করলেই আমরা পজিটিভ, এটা কি স্যার নতুন ভ্যারিয়েন্টের কারণে? এটা একটা JN.1 এই ভ্যারিয়েন্ট আবার দেখা যায় ফলস নেগেটিভ আসে, কোভিড হয়ে আছে কিন্তু দেখা যাচ্ছে যে তার নেগেটিভ এসছে। লক্ষণগুলোকে মিলাতে হবে। আর কতগুলো আছে খুব বেশি গুরুতর অবস্থায় আমাদের কাছে রোগী আসছে, যেমন খুব বেশি তার একেবারে রোগী একদম নেতিয়ে পড়েছে এবং কনসেন্ট্রেশন কিছু মনে করতে পারছে না। আমরা এটা নাম দিয়েছি ব্রেইন ফগ। যেমন একটা কুয়াশা এবং ধুলা মিলে ব্রেইনটা একদম ফগি হয়ে যাচ্ছে, ব্রেইন কাজ করছে না, কনসেন্ট্রেশন ব্রেইনে নাই, স্মরণ শক্তি নাই কিছু, এবং বেশ ডায়রিয়া হচ্ছে, মানে ভমিটিং হচ্ছে।
এবং এই ধরনের রোগী কিন্তু বাসায় একদমই রাখা যাবে না। এখন আমাদের ঢাকা মেডিকেল কলেজে যেই সিচুয়েশন এখন পর্যন্ত যেভাবে আছে সেটাকে ট্যাকেল দেওয়া যাবে, কিন্তু এটা যদি খুব বেশি বেড়ে যায় তখন আবার লকডাউনের প্রশ্ন আসবে, তখন আবার ডেডিকেটেড হসপিটালগুলোর প্রশ্ন আসবে। এখন তবে সতর্কতা খুব ইম্পর্টেন্ট। এখন একটা আপনি প্রশ্ন করতে পারেন যে কতদিন এই সংক্রমণটা একজন রোগীর যদি হয় কতদিন সংক্রমণ থাকবে। তো যদি খুব বেশি আহামরি লক্ষণ না থাকে 8 দিন পর্যন্ত এই সংক্রমণটা থাকবে। কিন্তু যদি লক্ষণ উপসর্গগুলি খুব মানে বেশি হয়ে যায় তখন কিন্তু এটা 8 দিন আরো বেশি থাকবে। স্যার, শ্বাসকষ্টের বিষয়টা যদি একটু জানি, আমরা কিন্তু এর আগে কোভিড-19 এর সময় দেখেছিলাম শ্বাসকষ্টজনিত সমস্যাটাই বেশি ছিল এবং এটির কারণেই মানুষের বেশি আতঙ্কটা ছড়িয়েছে। লক্ষণ উপসর্গ ফলস নেগেটিভ রেজাল্ট আসছে, দেখা যাবে যে আপনি সিটি স্ক্যান করলেন বা চেস্টের এমআরআই করলেন, দেখবেন যে বেশ ফুসফুসের বড় একটা অংশ নষ্ট হয়ে গেছে এবং এগুলো অনেকটা ওই মানে টিপিক্যাল শ্যাডো এমআরআইতে বোঝাই যায় যে এটা কোভিড এত অংশ এতটুকু নষ্ট হয়ে গেছে। মানে এটা মানে যদি আপনি সরাসরি মানে এমআরআই চলছে আপনি বসে থাকেন, দেখবেন যে একেবারে টিপিক্যাল লাংসের মধ্যে যে শ্যাডোগুলো এগুলো কোভিডের শ্যাডো, এগুলো বোঝা যাচ্ছে। তো এখন উপায়টা কি? উপায় হচ্ছে আমরা ওই গত বছর যে করোনা কোভিড-19 যখন প্রচুর অ্যান্টিভাইরাল ওষুধ ব্যবহার করেছি, অ্যান্টিভাইরাল, কিন্তু আমাদের এখন অ্যান্টিভাইরাল ওষুধের প্রতি, যদিও প্যালুক্সিভিড বলে একটা ওষুধ ওরা বলছে যে মানে শুরু করে দিলে 5 দিন মানে আজকে রোগ ধরা পড়েছে বা আজকে ডায়াগনোসিস আপনি মানে একেবারে সিদ্ধান্ত নিয়েছেন যে রোগী কোভিডে আক্রান্ত, আপনি এই ওষুধটা ব্যবহার করলে দেখা যাবে 5 দিনের মধ্যে সে ভালো হয়ে যাবে, তার এটা লং টাইম নিবে না বা এটা তার রোগীর মৃত্যুও ঘটবে না। এটা এখন ওষুধটা এখনো বাংলাদেশে এসছে কিন্তু আমরা এখনো শুরু করিনি। আসলে চিন্তিত হবার ব্যাপারটা আসলে কখন এই শ্বাসকষ্টজনিত সমস্যাগুলো আগে যেমন ছিল এখনো কি তীব্র আকার ধারণ করতে পারে? এবং আপনি একটি ঔষধের কথা বলেছেন, সেটি এখন পর্যন্ত আমরা শুরু করিনি, কিন্তু মেইনলি তো কোভিড আক্রান্ত করে আপনার হার্টকে এবং ফুসফুসকে। এখন যদি ফুসফুস আক্রান্ত হয় খুব বড় একটা অংশ নষ্ট হয়ে যাবে এবং দেখা যাবে কোভিড-19-এও যারা আক্রান্ত মানে ভুগেছে 40% 50% লাং ইনভলভমেন্ট ছিল, তারা কিন্তু সবসময় একটা শ্বাসকষ্ট কাশিতে লেগেই আছে। এখনকার যে কোভিড এটা এখন পর্যন্ত আমরা ব্যাপকভাবে তো এখনো এমআরআই অনেক রোগী আমরা এখনো পাইনি, বোঝা যাবে যে ফুসফুস অবস্থা কেমন। তবে প্রচন্ড শ্বাসকষ্ট হতে পারে যদি বড় অংশ ফুসফুসের আক্রান্ত হয় তাহলে। এখন আমাদের হাতে তো এখন আমরা কোনো ওষুধ এখন অ্যান্টিভাইরাল ড্রাগ ইউজ করছি না, সিমটোমেটিক ওষুধই আমরা ইউজ করছি, কিন্তু আমরা রোগীকে আইসোলেশনে দিচ্ছি। এটা ঘরে হোক আলাদা রুমে হোক, তাকে মাস্ক পরতে হবে। যারা অ্যাটেন্ডেন্ট আছে বা যাদের ঘরের মধ্যে আরও তো লোকজন আছে তাদেরকে একটু দূরত্ব বজায় রাখতে হবে। স্যার, মডারেট লেভেলে যারা তাদেরকেও কি দিচ্ছেন না, মানে হসপিটালাইজ? না, এখন অ্যান্টিভাইরাল আমরা শুরু করি না। গত বছরের আমাদের অভিজ্ঞতা যেটা তৈরি হয়েছে, অ্যান্টিভাইরাল এমন কিছু কাজ করে না। এটা তার সিমটোমেটিক ট্রিটমেন্ট দিয়ে আমরা, তবে আমরা এখন খাওয়ার মধ্যে বলি যে খুব মশলাদার খাবার খাবেন। আপনি দেখেন কোনো বস্তিতে কিন্তু কোভিড মানে আক্রমণ করেনি। লো সোশিওইকোনমিক যারা বস্তিতে থাকে তারা কেউ কোভিডে, খুব কম সংখ্যক লোকই কোভিড আক্রান্ত হয়েছিল, কারণ ওরা ফ্রেশ খাবার খায়, কোনো হিমায়িত খাবার খায় না। আজকে মাছ কিনলো, আজকে রান্না করে খেলো। ওরা কিন্তু বেশ মশলা খায়, ঝাল খাবে, স্পাইসি ফুড খাবে, বিভিন্ন আদাটা কিন্তু খুবই প্রোটেকশন। আদা আছে এবং টারমারিক, যেটাকে হলুদ বলি, হলুদ এবং আদার খুব বেশি করে তরকারিতে দিতে হবে। এগুলো কিন্তু আপনার অ্যান্টি মানে ভাইরাল হিসেবে কাজ করবে। তারপরে ইমিউনিটিটাকে আরো ডেভেলপ করবে এবং প্রচুর পানি খেতে হবে। এবং কেন স্পাইসি ফুড, সেটার মধ্যে জিঙ্ক সমৃদ্ধ থাকতে হবে। এমন ফুড যেখানে জিঙ্ক এবং ভিটামিন ডির আধিক্য বেশি থাকে। আমরা গতবার যে কথাগুলি বলেছিলাম, ভিটামিন ডি বেশি করে খাবেন এবং জিঙ্ক বেশি করে খাবেন, তাহলে আপনি আক্রান্ত হবেন না, হলেও খুবই মিনিমাল হয়তো আক্রান্ত হবেন। তবে বারবার আমি বলছি যে সরকার মসজিদে জুম্মার দিন আপনি জুম্মায় গেলেন, মসজিদে মাস্ক পরে যাবেন, বা যে কোনো গণজমায়েতে গেলেন, একটা মিটিংয়ে গেলেন, কিংবা একটা বাজারে গেলেন, কাঁচা বাজারে অনেক মানুষ থাকছে, কে কোভিডে আক্রান্ত আপনি জানেন না, আপনাকে মাস্কটা ভালো করে মাস্ক পরে যেতে হবে। মসজিদে যখন যাবেন আপনার জায়নামাজটা আপনি নিয়ে যান,
কারণ ওই কমন জায়গায় সবাই একজন করোনা রোগী হয়তো সেজদা দিয়েছে, ওইখানে করোনা ভাইরাসগুলো রয়ে গেছে। আপনার জায়নামাজ আপনি নিয়ে যাবেন, সেই আপনার জায়নামাজ বিছিয়ে আপনি সেখানে সেজদা দিবেন, যাতে করে ভাইরাসটা আপনার নাক দিয়ে না ঢুকে। অর্থাৎ মানে সচেতনতা, সতর্কতার কোনো বিকল্প নেই। অনেকে তো আবার এটাও বলছে যে আমাদের তো ভ্যাকসিন দেওয়া হয়েছে, তো আমাদের আর হওয়ার সম্ভাবনা নাই। ভ্যাকসিন তো আমি মানে যেই ওই মানে স্পিসিস যে ভাইরাসটা ছিল, কোভিড যেটা ছিল, যে ভ্যারিয়েন্টটা ছিল সেটাতে কাজ করে। অনেক সময় ডেল্টাতেও কাজ করেছে, পরে যে লাস্টে যে ডেল্টা খুব ভয়ঙ্কর ভাবে আসলো, সেটা তো ভ্যাকসিন দিয়ে আমরা প্রোটেকশন পেয়েছি। কিন্তু এখন যে ভ্যারিয়েন্ট চেঞ্জ হচ্ছে, তো এখন Gen1, এখন আবার কোন দিকে এটার মিউটেশন চলতে থাকবে, মিউটেশন হয়ে এটা হয়তো এই ভ্যাকসিনে হয়তো প্রোটেকশন দেবে না, আবার হয়তো এইটাকে কভার করার জন্য নতুন ভ্যাকসিনের প্রয়োজন হবে। তো এখন কোভিডের এই যে 25 আপনি বললেন, এটার বিস্তার এবং বিস্তৃতি কতটুকু ঘটবে এখন পর্যন্ত বলা যাচ্ছে না। তবে আমরা যদি অসতর্ক থাকি তাহলে কিন্তু এটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে, কারণ এটা তো খুব ছোঁয়াচে, বেশ ছোঁয়াচে, মানে এবং ইনকিউবেশন পিরিয়ডও খুব লম্বা না। আজকে মানে আমরা বলি যে 2 to 8 days এর মধ্যে যা হওয়ার হয়ে যাবে। আপনি হয়তো ভুগতে পারেন, আপনার ইমিউনিটি যদি স্ট্যাটাস খুব বেশি থাকে, তাহলে আপনি হয়তো আক্রান্ত হলেন না। যেমন একটা ঘরে দেখা যাচ্ছে যে 10 জন ছিল আমরা গত কোভিডের যদি এক্সপিরিয়েন্স আমরা দেখি, হয়তো 3 জন আক্রান্ত হয়েছে, 7 জনই তো আক্রান্ত হয়নি। ইমিউনিটি স্ট্যাটাসের উপরে কিন্তু এইটার মানে আক্রমণটা নির্ভর করবে, সে কয়জন তীব্রতাটাও নির্ভর করবে। যে অনেকে একটু ভুগেছে, 5 to 10% হয়তো লাং ইনভলভমেন্ট রয়েছে। এবং আমি তো কোভিড ব্যাপকভাবে চিকিৎসা করেছি, তো আমার 6 জন ক্লাস ফ্রেন্ড কিন্তু গতবার কোভিডে মারা গেছে ডাক্তার হয়ে চিকিৎসা করতে গিয়ে। তো এখন আমি যে লেটেস্ট যে কয়েকজন ডাক্তারও আক্রান্ত হয়েছে, আলহামদুলিল্লাহ তারা সুস্থ আছে। তো এখন এইটার তীব্র এই ভাইরাসটা যদি আরো মানে প্রবল আকার ধারণ করে, ঘূর্ণিঝড় যেমন আসে, আমরা প্রথমে 3 নম্বর সতর্ক সংকেত, আস্তে আস্তে এটা 10 নম্বর মহাবিপদ সংকেতে চলে যায়। তো এইটা এখন কত নম্বর বিপদ সংকেতে উঠবে, এটা আবার মহাবিপদ সংকেতে উঠবে কিনা আমরা এখনো তো বলতে পারছি না। কারণ এই বাংলাদেশের ছোট্ট একটি দেশ, প্রায় 18 থেকে 20 কোটি লোক বসবাস করে। যেভাবে আমরা হাঁচি কাশি দিচ্ছি, আনহাইজিনিক, আমাদের কোনো সামাজিক যে দায়িত্ব, নাগরিক দায়িত্ব, তা আমরা পালন করছি না। যেখানে সেখানে কফ থুতু ফেলছি, এই কফগুলো থেকে মানে ভাইরাসগুলো বাতাসে উড়ে বেড়াতে পারে। তো যারা আক্রান্ত হয়ে গেছে বা যাদের এই জাতীয় লক্ষণ আপনি দেখছেন, কি চিকিৎসা দিচ্ছেন তাদের? এখন তো আমাদের অ্যান্টিভাইরাল যেটা আমরা প্যালক্সিভির বলেছি, এটা তো আমরা তো এখনো শুরু করিনি, বা WHO বলেনি, প্রয়োজন হয়নি, WHO বলেনি, কিন্তু রেডি আছে সেটা। এবং এটা আক্রান্ত হওয়ার 2 থেকে 5 দিনের মধ্যেই এর মানে সিভিয়ারিটিটা কমিয়ে দিবে, মৃত্যুর আশঙ্কাও কমিয়ে দিবে। ওষুধটা এখন মানে WHO বলেনি যে তোমরা স্টার্ট করো। এখন আমরা আগের মতো অ্যান্টিবায়োটিক দিচ্ছি, বা তারপর মন্টেলুকাস্ট এগুলি সব দিচ্ছি, ভাইটামিন দিচ্ছি। তবে আমরা রোগীকে বলি যে প্রচুর পানি খাবেন, এবং পাকা পেঁপে আমরা গত করোনার সময় বারবার বলেছি, পাকা পেঁপের মধ্যে পেপিন বলে একটি পদার্থ আছে, মলিকুল আছে, যেটা অ্যান্টি ইনফ্লামেটরি। এবং পাকা পেঁপে রোজই খাবেন। পাকা পেঁপে একটা প্রিভেনশনের জন্য খাবেন, যদি ডিজিজ হয়ে যায় তাও খাবেন। ফ্রুটস সব ধরনের ভিটামিন সি সমৃদ্ধ যত রকম ফ্রুটস আছে, লেবু আছে, কমলা আছে, কমলাটা বেশি করে খাবেন যাদের হয়ে গেছে। এবং এমনভাবে রোগীকে রাখবেন একটা খোলামেলা পরিবেশে, সুন্দর পরিবেশে, এবং প্রচুর রেস্ট নিতে হবে। ওই যে বললাম, ব্রেন ফগ হতে পারে সিভিয়ার যদি হয়ে যায়, রোগীকে রেস্টে রাখতে হবে, রোগীকে টেনশন ফ্রি রাখতে হবে, কাম এন্ড কোয়াইট ভাবে রোগী কোনো এখন মানে ফুল কমপ্লিট বেড রেস্টে থাকবে। এবং যত বেশি রেস্টে থাকবে, যত বেশি মেন্টাল পিসে থাকবে, তত তাড়াতাড়ি রোগী ভালো হয়ে যাবে। কারণ সিভিয়ার ফর্মে যে এখনকার সময়ের কোভিডটা মানে লাংয়ের চেয়ে ব্রেনকে বেশি এখন সিভিয়ার যদি হয়ে যায়, লাংয়ের চেয়ে ব্রেইনকে বেশি এফেক্ট করবে, যেটাকে আমরা নাম দিয়েছি ব্রেইন ফগ। অর্থাৎ একদম মেমোরি চলে যাচ্ছে, তারপর প্রচন্ড মাথায় তার যন্ত্রণা শুরু হচ্ছে, প্রচন্ড তার কনসেন্ট্রেশন একেবারেই হচ্ছে না, সে কারো কিছু মনে করতে পারছে না, তার ব্রেন মানে সে কাজ করছে না কোনো ব্রেন। ব্রেইনের সমস্যাটা বেশি আকার ধারণ করতে পারে। তবে
প্রচুর যেগুলো শিশুদের ক্ষেত্রে খুব অ্যালার্ট থাকতে হবে। যদি খুব কন্টিনিউয়াসলি লুজ মোশন হয়, ভমিটিং হয়, তাহলে কিন্তু একজন বিশেষজ্ঞের সঙ্গে, চিকিৎসকের সঙ্গে 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 যোগাযোগ করতে হবে। আর স্যার যাদের এই যে কোমরবিডিটি আছে, বিভিন্ন অন্যান্য সেটাই আমি আসছি, যাদের কোমরবিডিটি আছে, যারা হাইপারটেনশন ভুগছে, ডায়াবেটিস ভুগছে, হার্ট ডিজিজে ভুগছে, বা সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজে ভুগছে, তাদের ব্যাপারে তো ব্যাপক সতর্কতা নিতে হবে। তাদের কিন্তু, এবং যারা খুব এল্ডারলি, তাদেরও কিন্তু বয়স্ক, তাদের তো ইমিউনিটি অনেক কমে যায়, সেজন্য তাদেরকেও, তাদের ব্যাপারেও যে তাদেরকে বাজারে পাঠাতে দেওয়া যাবে না। মসজিদে গেলে তাদের ভালো করে মাস্ক পরিয়ে দিতে হবে, যদি নিজে পড়তে না পারে, যে না আপনি মাস্ক খুলবেন না, আলাদা জায়নামাজ নিয়ে যাবেন, আপনি নামাজ পড়বেন। এইভাবে এল্ডারলি পিপল, কোমরবিড, যারা কোমরবিডিটি আছে, তাদেরকে ব্যাপকভাবে এখন থেকে সচেতন হতে হবে, যাতে সেই ঘূর্ণিঝড়টা আর 10 নম্বর মহাবিপদ সংকেতে রূপান্তরিত না হতে পারে। তো প্রচুর পানি খাবেন। ভিটামিন সির কিন্তু খুব ভূমিকা আছে। আর যদি পারেন, অনেক অন্তত 10 থেকে 15 মিনিট সকাল 9টা থেকে 10টা, এই সময়টা একটু সূর্যের আলোতে থাকবেন। দেখবেন আপনি গ্রামে কিন্তু গতবার যে কোভিডে এত লক্ষ লক্ষ লোক মারা গেল, তো গ্রামে কিন্তু কোভিড হয়নি। ওরা রোদে অনেকক্ষণ থাকে, চাষাবাদ করে। এটা মোটামুটি ভাবে পরীক্ষিত যে কয়েকটা জিনিস পরীক্ষিত ছিল, যে আমাদের দেশে বস্তিতে হয়নি যে ওরা প্রচুর মশলা খায়, কোনো হিমায়িত খাবার খায় না, ফ্রিজে রাখা খাবার খায় না, ফ্রেশ আজকের মাছ কিনলো আজকেই খেলো, তারপরে রোদ্রে থাকে। যদি বস্তিতে এত লোক বাস করে, তারপরে তো কারো হয়নি। এই অভ্যাসগুলো আসলে সবার মধ্যে সবসময় করে ফেলা দরকার। এটি শুধু কোভিড আসলেই করতে হবে এমন কোনো কথা নেই। আমার মনে হয় যে ভাইরাস আসতেই থাকবে, ঘুরে ঘুরে বিভিন্ন রকম ভাইরাস, মানে তাদের বংশ, মানে বিভিন্ন স্পিসিস চেঞ্জ হবে, এবং সতর্কতাটা সবসময় আমাদের সাথে রাখতে হবে, যাতে করে যত রকমের ভাইরাসই, যত ভেরিয়েন্টই আসুক, আমরা যাতে প্রতিরোধ করতে পারি। এবং সচেতনতা। স্যার অসংখ্য ধন্যবাদ। অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা এই বিষয়টি নিয়ে জানলাম। নিশ্চয়ই আমাদের দর্শকদের ভয়ে দূর হয়েছে, সতর্কতার দিকে তারা বেশি ঝুঁকবে। থ্যাংক ইউ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং মাই টিভি দর্শক, আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। দর্শক, মাই হেলথ এই পর্যায়ে এখানেই শেষ করতে হচ্ছে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এবং অবশ্যই এখনকার সময়ে যেটি নিয়ে কথা হলো যে কোভিড 2025-এর এখনকার যে ভ্যারিয়েন্টটা আসছে, অবশ্যই সতর্ক থাকতে হবে, নিজেদের প্রতিরোধ করতে হবে এই জাতীয় সমস্যা থেকে। ভালো থাকুন সবাই, ধন্যবাদ সবাইকে।